আর নিতে পারছি না। সময় যত যাচ্ছে ততই মনের মাঝে এক ধরনের অশান্তি, ক্ষোভ, রাগ সব কিছুই এমনভাবে বেড়ে গিয়েছে, এক মুহূর্ত ইচ্ছে করছে না ঘরে থেকে যাই। রাজপথ যখন আন্দোলনকারীরা দখলে নিয়েছে, তো আর আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে ঘরে থাকতে পারি বলুন? সারাক্ষণ মোবাইলে স্ক্রোল করে টিভিতে দেখছি এত কষ্ট মানুষের, তার উপর প্রতিদিন আহত নিহত কত কিছুই শুনতে হচ্ছে। আর কত সহ্য করব বলুন? আমি মন থেকে বলছি আমি আর পারছিলাম না। আজ রবিবার, ভেবেছি দুপুরবেলা ছেলেদেরকে খাইয়ে আমি আজ আন্দোলনকারীদের সাথে যোগ দিব, কিন্তু সকালবেলা নাস্তা করার পর থেকে দেখছি আমাদের চট্টগ্রামে নিউ মার্কেট এরিয়াটা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন আর এগুলো কোটা আন্দোলনকারীদের মধ্যে নেই, এখন এগুলো রাজনৈতিক আন্দোলনের মধ্যে চলে গিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে আমি টানা 5 ঘন্টা টিভি দেখেছিলাম। তো সেটা দেখার পর আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। এই কারণে মনের মধ্যে এখন যে ভয়টা কাজ করছে, সে ভয়টা হলো এভাবে কতদিন আমাদের সন্তানরা এভাবে প্রাণ দিয়ে যাবে। একজন মা হিসেবে এগুলো দেখতে খুব বেশি কষ্ট হচ্ছে আমার থেকে। কে কেমন আছেন সেটা তো আমি জানি না, তবে পার্সোনালি আমি একেবারেই ভালো নেই। গতকাল রাতে প্রায় 3টা পর্যন্ত আমি মোবাইল স্ক্রোল করেছি, টিভি দেখেছি, কোনোভাবেই আমার ঘুম আসছে না চোখে। তার উপর আজ রবিবার সকালবেলা থেকে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার উপর পুরো বাংলাদেশে সংঘর্ষ চলছে। 2 দিন আগে শুনেছি যদি সরকারের বিপক্ষে গিয়ে এসব কথাগুলো বলা হয় তাহলে নাকি যে কোনো চ্যানেল বা পেজ ডিসেবল হয়ে যায়। গতকাল রাতেও ভেবেছিলাম আমি এই কথাগুলো নিয়ে কোনো কিছুই বলবো না, কিন্তু যখন ভয়েস দিতে গিয়েছি আমি আর থাকতে পারছি না। চলে যাক আমার এই চ্যানেলের মনিটাইজেশন, এমনকি চ্যানেলও যদি চলে যায় তাও আমার কোনো আফসোস থাকবে না, হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু আমার এই সত্য কথা বলার পিছনে যদি আমার এই চ্যানেলটা চলে যায় তাহলে তারপরও আমি মন থেকে একটু শান্তি পাবো। আমি কিছু তো বলতে পেরেছি আপনাদেরকে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, সকালবেলা ঘুম ভেঙে যায় ভয়ে, আজ কি হবে, কি হচ্ছে চারদিকে, এগুলো দেখতে দেখতে মনের মাঝে আর কোনো প্রকারই শান্তি কাজ করছে না। আপনাদেরকে যখন আমি ভয়েসগুলো শেয়ার করছি আমার চোখ দিয়ে তখন পানি টলমল টলমল করছিল, কিন্তু কণ্ঠটাও অনেক চেষ্টা করছি সঠিকভাবে আপনাদের সাথে কথাগুলো বলার জন্য। জানি না কে বা কারা আমার এই কথাগুলো শুনবেন, শুধু এটুকু বলবো একজন মা হয়ে এবং একজন দেশের নাগরিক হয়ে আমি শুধু চাই সকল সন্তানরা যেন হেফাজতে থাকে, আল্লাহ তাআলা যেন সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে। আমার আশপাশে ভাই বোনেরা, মা বাবারা, এমনকি আমার সন্তানেরা যারা আছে তারা কেউই কিন্তু শান্তিতে নেই। তো এবার চলুন আমি ব্লগে ফিরে আসি। আমার সকালবেলা আজকে খুব একটা খাওয়া হয়নি, কারণ আমি খেতে পারছি না ঠিকমতো, কারণ রাতে ঠিকমতো ঘুমাতে না পারার কারণে সকালবেলা শুধু একটু গরম পানি দিয়ে লেবু দিয়ে একটু মধু দিয়ে খেয়েছি। সকালবেলা আজ তেমন কিছুই খেতে মন চাইছে না। তো এদিক দিয়ে আমার ছোট ছেলে আমাকে বলল, আম্মু আমাকে একটু মজার একটি স্পেশাল নাস্তা বানিয়ে দাও, যে নাস্তাটা তুমি আমাকে কয়েকদিন আগে বানিয়ে দিয়েছিলে। তো তাড়াতাড়ি করে আমি তাকে ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা ছিল সেগুলো বের করে চটজলদি করে আমার কাছে যে চিকেন সসেস ছিল সেগুলো দিয়ে আমি একটি নাস্তা বানিয়ে ফেলছি। আর এই নাস্তাটার নাম আমি হয়তো জানি না, তবে এটি খেতে কিন্তু ভীষণ মজা। সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে এবং ছেলেদেরকে স্কুলে টিফিন হিসেবেও এই নাস্তাটা কিন্তু দেওয়া যায়, আর বাচ্চারা এই ধরনের খাবার তো বেশ পছন্দ করে। তো এই মজাদার নাস্তাটি বানিয়ে আমি এখন চুলার উপরে মৃদু অল্প আছে ছেঁকে নিব। তার উপরে নিচে একটি পরোটা এবং উপরে একটি পরোটা দিয়ে একটি কোটিং করে এই নাস্তাটি ভেজে নিচ্ছি। আমার দেশ ভালো নেই, আমার দেশের মানুষরা আজ ভালো নেই। এমন দেশের জন্য কি আমাদের 30 লক্ষ মানুষ জান দিয়েছিল সেই 1971 সালে। সেই সময় স্বৈরাচার ছিল পাকিস্তান, আর এখন স্বৈরাচার আমার দেশের মানুষ।
প্রিভিয়াস ব্লগে আমি বর্তমানে যে আন্দোলনটা চলছিল সেটা নিয়ে অনেক কথা বলেছিলাম, আর সে কথাগুলো শুনে আমার অনেক আপুরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। বিশ্বাস করুন, আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি ওই স্থানে থেকে, যে স্থানে আমাদের ভাই ও বোনেরা এবং আমাদের সন্তানরা আন্দোলন করছে দেশের জন্য, তাদের এই দাবির সাথে আমিও একমত এবং তাদেরকে আমি সাপোর্ট করতে খুব মন চাইছে। কিন্তু গতকাল রাতে আমার হাজব্যান্ডকে যখন আমি বলেছি আজ রবিবার আমি দুপুরে খাবার খেয়ে একটু আন্দোলনকারীদের সাথে যোগ দিব, তখন আমার হাজব্যান্ড আমার সাথে একটু রাগারাগি করেছিল। বলল, যদি মারামারি হয় ওখানে তখন কি করবে তুমি? তার উপর তোমার 3টা ছেলের দিকে তাকিয়ে তুমি এই কাজটা করিও না। আমার না আসলে কিছুই ভালো লাগছে না, সত্যি বলতে আমার থেকে একেবারেই ভালো লাগছে না কোনো কিছু। তো এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মোবাইল যখন হাতে নিয়েছি, দেখলাম 11টার পর থেকে আমাদের চট্টগ্রামের নিউ মার্কেট এরিয়াটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন আর এগুলো আন্দোলনকারীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এ কেমন দেশে বাস করছি আমরা, যে দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। এদিক দিয়ে ছেলের জন্য আমি নাস্তাটা বানিয়ে তাকে দিয়ে দিয়েছে। আর প্রিভিয়াস ব্লগে আমার এই স্পুন হোল্ডারটা দেখে আমার একজন প্রিয় আপু বলেছিল এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম। তো খালি পেটে একটু চা খাচ্ছি, আমার থেকে কিছুই খেতে ইচ্ছে করছে না, সেজন্য বারান্দায় বসে আকাশ বাতাস সব কিছুই দেখছি। বারান্দায় বসে আজ নিঃশ্বাস নিতেও ভয় লাগছে। এদিক দিয়ে সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট দিয়ে আমি আমার লিভিং রুমে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। একবার ভেবেছি যেভাবে আছে এভাবে পড়ে থাকুক, আমার না মন চাইছে না কাজ করতে। কিন্তু পরক্ষণে দেখলাম এত ধুলোবালি হয়ে আছে পুরো ঘরে, তার উপরে যদি আজ একটু না করে থাকি আগামীকাল বা পরের দিন দেখা যাবে ময়লা আরও বেশি হয়ে যাবে। সেজন্য টুকিটাকিভাবে আমার লিভিং রুমটা একটু ক্লিন করে ফেলছি। বাংলাদেশের একজন গায়কের একটি গান ছিল, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। এই গানটা যখন বের হয়েছিল এতবার শুনেছি, কিন্তু আজ কয়েকদিন ধরে গানটা আমি ইচ্ছে করে শুনছি। এত কষ্টের বিনিময়ে আজ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু স্বাধীন নেই। যে দিনগুলো গত কয়েকদিন চলে গিয়েছে সে দিনগুলো যে কেমন কেটেছে সেটা তো আমরা জানি, কিন্তু আগামী দিনগুলো আমাদের ভাগ্যে এবং আমাদের দেশের জন্য কি আছে সেটা হয়তো আমি জানি না। শুধু একজন দেশের নাগরিক হিসেবে এটুকুই চাই, আল্লাহ তাআলা যেন সব কিছু তাড়াতাড়ি করে ঠিক করে দেন। দেশের এই দুর্দিনে আমার এই ব্লগ দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা ব্লগ দেওয়া তো বন্ধ করছি না। আমি শুধু পার্সোনালি এই কথাটাই বলবো, ঘর সংসারের কাজ তো আমরা গৃহিণীরা ঘরে থেকে করে থাকি ঠিক, কিন্তু আজ আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা সম্পূর্ণই আমার মনের মধ্যে যে কষ্টটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ব্লগটা আজ রেডি করেছি। কেউ কি বলতে পারেন এর শেষ কোথায়? কত প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হবে। এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন আমার লিভিং রুমে কি পরিমাণ ধুলোবালি পড়েছিল। ওই যে মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য তেমন কোনো কাজই করিনি, অনেক কিছুই দেখেও না দেখার ভান করে রেখে দিয়েছিলাম। কিন্তু যতই বসে আছি ততই দেখছি মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল, সেজন্য ঘর সংসারে টুকিটাকি কাজ কিছু ছিল সেগুলো করে ফেলছি। গত কয়েকদিন নামাজ তো পড়ছি, কিন্তু নামাজে এতক্ষণ ধরে আমি বসে আছি, সারাক্ষণ দোয়া করছি আমার দেশটা যেন আগের মতো শান্তিপূর্ণ হয়ে যায়। একমাত্র আল্লাহই ভরসা, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে এত বড় দুর্যোগ থেকে এবং এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এদিক দিয়ে আমি আমার লিভিং রুমটা আজ একটু মোটামুটি ডিপ ক্লিন করতে পেরেছি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ পুরো লিভিং রুমটা যদি ঠিকমতো ক্লিন করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে আমার কাজকর্মে, সেজন্য একটু হালকা পাতলাভাবে উপর দিয়ে ক্লিন করে ফেলেছি।
ঘর সংসারের এই কাজগুলো করার জন্য যে পরিমাণ আগ্রহ এবং মন স্থির, এমনকি শান্তি দরকার, বিশেষ করে কাজের একটি স্পৃহা দরকার, তার কোনোটাই কিন্তু আমার নেই এখন এই মুহূর্তে। তাই ইচ্ছে করছে না। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি ক্লিন করেছি। তো এদিক দিয়ে এটা হলো গত 10 থেকে 12 দিন আগেই আমি এই বিরিয়ানিটি রান্না করেছিলাম। তখন কারফিউ ছিল, আর এদিক দিয়ে হঠাৎ করে আমার ঘরে গেস্ট এসেছিল। তো ফ্রিজে তেমন কোনো বাজারও ছিল না, সেজন্য আর মুরগির মাংস দিয়ে ভাবছি একটু বিরিয়ানি রান্না করে ফেলি। আর যে গেস্টগুলো এসেছিল সেগুলো খুব দরকারেই এসেছিল আমার ঘরে, তারা ডাক্তার দেখাতে এসেছে। তো ভাবছি একটু বিরিয়ানি রান্না করে ফেলি। তো এদিক দিয়ে পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তবে মুরগির মাংস দিয়ে যে বিরিয়ানিটি আমি সবসময় রান্না করি সেভাবে রান্না করছি না, একটু অন্যভাবে রান্না করছি। আপনারা হয়তো স্ক্রোল করে করে দেখবেন, আমার এই কথাটা হয়তো স্কিপ করে যাবেন, মনে হবে দেশের এই দুর্দিনে আমি এখন বিরিয়ানি খাচ্ছি। আসলে সত্যি বলতে গেলে কি, আমি আজ কোনো বিরিয়ানি রান্না করিনি। গত কিছুদিন ধরে তো ঠিকমতো রান্না করতেও পারছি না, টেনশানে দেশের এই অবস্থায়। এ তো যেটা করেছি সেগুলো 10 থেকে 12 দিন আগেরই ভিডিও ছিল। বিশেষ করে এই রান্নার জিনিসটি ব্লগের শুরুতে যে কাজকর্মগুলো দেখিয়েছিলাম সেগুলো গতকাল করেছি। তো এদিক দিয়ে আমি চুলার অন্য পাশে গরম পানি রেখেছিলাম। যতটুকু পরিমাণ আমার এই বিরিয়ানি রান্না করার জন্য পানি দরকার ছিল সেগুলো চাউলের মাঝে দিয়ে মোটামুটি চালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মুরগির মাংসগুলো এই পোলাও চালের মাঝে দিয়ে দিব। বিরিয়ানি অনেকভাবেই রান্না করা যায়, তো আপনি কিভাবে রান্না করতে পারবেন সেটা পুরোপুরি আপনার নিজের ব্যাপার। তো ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেক কথা বলেছি। হয়তো আমার কথা কারো পছন্দ হতে পারে বা আমার কথা কারো পছন্দ নাও হতে পারে। না আমি কাউকে ভয় পাই, না আমি কোনো অন্যায় কোনো কথা বলেছি। শুধু এটুকু বলবো, বর্তমান পরিস্থিতিতে আমি একজন দেশের নাগরিক হয়ে যেটা করতে চেয়েছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। যাদের আমার এই কথাগুলো ভালো লাগবে না, আশা করি তারা স্কিপ করে যাবেন, আর এমন কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না আমাকে। আর যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। জানি না আমি এই কথাগুলো বলার কারণে ইউটিউবে কোনো আমার রেস্ট্রিকশন আসে কি না। যদি এসে থাকে তাহলে হয়তো আমি ভিডিওটা ডিলিট করে দিব, আর যদি না এসে থাকে হয়তো আপনাদের সামনে সেটা উপস্থাপন হবে। যে যেখান থেকে আছেন শুধু আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সবাই যেন সুস্থ থাকি, নিরাপদে থাকি এবং ভালো থাকি, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এদিক দিয়ে বিরিয়ানিটি হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি এই ডিমগুলো সিদ্ধ দিয়েছি, আর একটু হালকা তেলে লাল করে ফেলেছি। অন্যদিকে একটু সালাদও করে নিয়েছিলাম। তো মেহমানদেরকে নিয়ে একসাথে দুপুরের খাবার খেয়েছি। তো আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।